আমাদের সাথে আমাদের আড্ডায় যুক্ত হবেন। আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে আড্ডা দিতে পারছেন জুমের মাধ্যমে। এবং সেখানে এসেই আপনারা কিন্তু আজকের বিষয়ে কেনাকাটা নিয়ে কথাবার্তা বলতে পারবেন। কি কি কেনা হলো, কি কি কেনা বাকি আছে এখনো, সব কিছু নিয়ে কথা হবে। তবে তার আগে আমাদের বন্ধুদের সাথে তো আড্ডা দিতেই চাই। আমি না আপু, আগেও আড্ডা হয়েছে, আজকেও একটু শুনি যে বর্তমান ব্যস্ততা কি নিয়ে, কিভাবে সময় যাচ্ছে। প্রথমেই বলবো স্কুল নিয়ে। স্কুলটা হচ্ছে আমার একটা ড্রিম। একদম। হ্যাঁ, এটা আমি গত 10 বছর এটা নিয়ে আছি। তো এতদিন এটা আসলে একটু ছোট ছিল। আমরা 3 থেকে 6-7 বছরের বাচ্চা নিয়ে কাজ করেছি, ক্লাস 2 পর্যন্ত। তো এবার স্বপ্নটা একটু বড় করছি। এটাকে এ লেভেলস করার একটু ইচ্ছা আছে। আর সেজন্য আমি কিছু তরুণ পার্টনার নিয়েছি। হ্যাঁ, এটাকে আসলে আরেকটু বড় করব। বর্তমান জেনারেশনের বাচ্চাদের সাথে বর্তমান যুগের ভাবনাকে কানেক্ট করার যে একটা চেষ্টা। একদম একদম। চমৎকার একটি ভাবনা, এবং আসলেই কিন্তু নতুন ব্রেইনকে বুঝতে আমাদের নিজেদেরকেও কিন্তু মডিফিকেশনের ভেতরে রাখতে হয়। তার পাশে খাদিজা সিদ্দিকা রিতা আপু আছেন, ওয়ান স্টপ লিগ্যাল সার্ভিসেস, এই জায়গাটার আপনি চেয়ারম্যান। এই জায়গাটা কিভাবে শুরু করলেন, কিভাবে যুক্ত হলেন? মূলত আমি প্রশিকাতে লিগ্যাল ডিপার্টমেন্টের ডিরেক্টর হিসেবে কাজ করি দীর্ঘ 26 বছর। তো ওখান থেকে আমাদের কিছু আমরা চিন্তা করি যে অবহেলিত কিছু মেয়ে, নারী, তারপর বাচ্চাদের, এদেরকে আমরা কিভাবে আইনি সহায়তা দেওয়া যায়। কারণ দেখা যায় যে বিভিন্নভাবে আমরা যখন সেন্ট্রাল জেলগুলিতে ভিজিট করি তখন দেখা যায় এদের উকিল দেওয়া যায় না বা কোনো অ্যাডভোকেট তাদের নেই। তো তাদের মামলাগুলি আমরা নিয়ে একই জায়গাতে তাদের যেমন মামলাগুলিও আমরা দেখি, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থাও করি। এই জন্য আমরা এটার নাম দেওয়া হয়েছে ওয়ান স্টপ লিগ্যাল সার্ভিস। এবং সারা বাংলাদেশে আমরা 141 জনকে, ছেলে মেয়ে এবং নারীদেরকে মানে পুনর্বাসনের মাধ্যমে আইনি সহায়তা দিয়ে থাকি। এই জন্য এটা একদম ওয়ান স্টপ, লাইক একটা জায়গায় এসে সব ধরনের সহযোগিতা আসলে পেতে পারবে। যেমন একটা মানুষ যখন ইদানিং কোনো একটা ঝামেলায় পড়েন, খুব সহজে তিনি রিপোর্টও করতে চান না কিংবা অ্যাকনলেজ করতে চান না ব্যাপারটাতে, কারণ তাকে নানান জায়গায় ঘুরতে হয়। দ্যাট হ্যাসেল এভরিওয়ান ট্রাইস টু অ্যাভয়েড। তো সেই ক্ষেত্রে দিস ইজ আ ভেরি গুড সার্ভিস, আই মাস্ট অ্যাপ্রিশিয়েট ইউ। তার সাথে আছেন সামিহা রহমান সারথী, তিনি একজন ট্রেইনি পাইলট, এবং যেহেতু আকাশ পথে নানান রকম অভিজ্ঞতা, সেই জায়গাটার প্যাশনটা শুরু কোথায় ছিল সেটা জানতে চাই। আমি যখন এইচএসসি পরীক্ষা দিই ব্যাক ইন 2022, এরপরেই তো আমার একটা এইম সেট করতে হবে। সো ওইখান থেকে আমি পাইলট হওয়ার স্বপ্নটা দেখি। এর আগে আমার ইচ্ছা ছিল, কারণ আমি ছোটোকাল থেকে আমার চাচাকে দেখেছিলাম, যিনি এয়ার ভাইস মার্শাল ছিলেন, তাকে দেখেই মেনলি আমার এই লাইনে আসার ইচ্ছা। পরে আমি বাংলাদেশ সিভিল এভিয়েশন থেকে বাংলাদেশ ফ্লাইং স্কুলে কিছুদিন, ফ্লাইং একাডেমিতে আর কি কিছুদিন ছিলাম। পরে ওখানে ওটা অফ হয়ে গেছে, রিসোর্সেস কম ছিল, দ্যাটস ওয়াই। তো পরে আমি ইউএসএতে যাই। ইউএসএতে যাওয়ার পর ওইখানে আমি আমার প্রাইভেট পাইলট লাইসেন্স, যেটাকে আমরা বলে থাকি, ওইটা আমি কমপ্লিট করে ভেকেশনে বাংলাদেশে এসেছি। আমি আবার কিছুদিন পর চলে যাব। বাহ, চমৎকার, ইটস লাভলি টু হ্যাভ ইউ। এটা তো অবশ্যই, সাথে এটাও আমার জানতে ইচ্ছে করে কেমন লাগে উড়তে। ফর মি মানে ইটস রিয়েলি ফান। অ্যান্ড তো ওই টাইমটায় হচ্ছে অন্য কোনো কিছু মাথায় থাকে না। দ্য অনলি থিং আমার মাথায় থাকে হচ্ছে আই নিড টু ফ্লাই অ্যান্ড আই নিড টু ল্যান্ড সেফলি। এই জিনিসটাই হচ্ছে আমার মাথায় থাকে, বিকজ আই হ্যাভ নো টাইম টু থিঙ্ক অ্যাবাউট আদার স্টাফ। কারণ এটার সাথে অনেক রিস্ক আসে, তো সেই ক্ষেত্রে course. বাড়ির সবার তো সাপোর্ট করার জায়গাটা আছে, ছিল নাকি না সেটা জানতে চাই। অফকোর্স আম্মু যদি না থাকতো তাহলে তো আমার ওইখানে যাওয়াই পসিবল হতো না, বিকজ অনেক কস্টলি। সো হ্যাঁ, অবশ্যই আম্মু আমাকে সাপোর্ট করতেছে। আম্মু তো, তাই তো? আম্মু। এটা কিন্তু মাত্র জানলাম। হ্যাঁ। না, এখানে আরেকটু বলি, যখন ও প্রথম ফ্লাইং একাডেমিতে জয়েন করে, তার আগে তো ওরা 25 জন ছেলে মেয়েকে নিবে। পরীক্ষা যখন হয় ও সেকেন্ড হয়, তো একমাত্র মেয়ে হিসেবে তাকে নিতে চাচ্ছিল না। তো ওখানকার সিএফআই যিনি আমিনুল সাহেব, উনি বললো যে একটা মেয়ে তো, ওকে আমরা এবার একটু ড্রপ করি, পরবর্তীতে। তো আমি যেহেতু অ্যাডভোকেট, তাহলে আমি তো এটা ছাড়বো না। আমি এখন সবাই মেয়ে, আর মেয়েদেরকে এই সময়টা আপনারা দামিয়ে রাখার তো কোনো সুযোগই নেই, নিতে হবে। যেই সাপোর্ট দেওয়ার আমরা সেই সাপোর্ট দিব, বাট মেয়েকে নিতেই হবে। পরবর্তীতে ওরাও পরে অনেক মানে সহযোগিতা করেছে। ওখানকার ওর যে ইন্সট্রাক্টর ছিলেন, উনিও বেশ সহযোগিতা, যে অবশ্যই আমরা নেব, এটার জন্য যা করতে হয় আমরা করব। তাকে নেওয়া হয়েছে। পরবর্তীতে 5ই আগস্টের পরে আসলে ওটা তো তখন একটু সরকারি অফিসগুলিতে যে প্রবলেমগুলি সৃষ্টি হয়েছে,
পরেও ফনিক্সে যখন অ্যাপ্লাই করলো টিকে গেল, যাও বেস্ট অফ লাক। চমৎকার। তাহলে মায়ের একটা অসামান্য অবদান এই ঘটনার পেছনে আছে। অ্যান্ড মারা আসলেই যেন আমাদের শুধু ডানা আছে, মা উড়তে শেখান, এটা একটা চমৎকার ব্যাপার। আমিনা আপুর কাছেও একটু আসি ব্যাস এই বিষয়টা নিয়ে, যে দেখা যায় যে আজকে তো আমরা অন্য একটা বিষয়ে কথা বলতে চেয়েছিলাম, কেনাকাটার ধুম, যদি সেখানেও চলে আসতে চাই। আমি দেখি যে আপনি খুব নিজেকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করেই রাখেন, আই লাভ টু সি ইউ। সো সেই ক্ষেত্রে এবার ঈদের কেনাকাটার কি অবস্থা, গিয়েছেন শপিং এ? এবার গিয়েছি, তবে আমি বলি আপনাকে, আমি কিন্তু লেখালেখি করি। আপনি গতবারও আমি শুনেছেন জানি। সেটা। তো এবারও আসলে আমার দুটো সংকলনে আমার কিছু লেখা যায়। আমি ঈদের আগে এবং 21শে মেলা দুটো একসঙ্গে হয়েছে, তো যেহেতু আমি বই পোকা, আমি ঈদের শপিং এবার প্রচুর বই কিনেছি। বাহ। প্রচুর বই কিনেছি এবং যাচ্ছি, কেনাকাটা করছি। মেয়ে বিয়ে দিলাম রিসেন্ট, মেয়ের শ্বশুরবাড়ি আসছে, আবার একটা ব্যাপার আসছে, মেয়ের জামাই আসছে। হ্যাঁ, তো এবারে কেনাকাটাটা একটু অন্যরকম আনন্দের। এবার তো সব একদম মানে যেন একটা ট্র্যাডিশনের মতো করে হ্যাঁ, এবার হ্যাঁ, কেনাকাটা হচ্ছে, এবং মেয়েকে অ্যাটেন্ড করা, মেয়েকে ভালো একটা জায়গায় দেখা, বা মেয়ের একটা দায়িত্ব সম্পন্ন করা, এই অনুভূতিগুলো কেমন? আসলে প্রত্যেকটা মানুষের কিন্তু নিজস্ব একটা জায়গা থাকে না, যে এতদিন ছিলাম শুধু মা, এখন কিন্তু আবার মেয়ের একজন পার্টনার এসছে, এখন আবার তারও মা। এই যে একটা ডুয়েল মানে ইমোশন, এটা কিন্তু সাংঘাতিক। মানে এখন দেখছে যে মেয়েকে যতটুকু ভালোবাসি, মাঝে মাঝে মনে হয় কি মেয়ের বরকে কি আরো বেশি ভালোবাসছি নাকি, মানে আদর কোত্থেকে যেটা আসে। আর বাচ্চাদের জন্য মায়েরা তো সবসময় সুপার থাকে, সুপার মম। মানে আমি যেটা বলবো যে সুপারম্যান যেরকম, তেমনি আসলে এখনকার প্রেক্ষাপটে আপনি দেখেন প্রত্যেকটা মা যত কাজেই বিজি থাকুক, তার সন্তানদের জন্য কিভাবে সময় চলে আসে আপনি নিজেকে দিয়েই ভাবেন। হ্যাঁ, যে কখন বাসায় যাবেন, কখন বাচ্চাকে সময় দিবেন, প্রতিটা স্টেপে সে যখন বড় হতে থাকবে, একটু একটু করে প্রত্যেকটা স্টেপ কিন্তু তার বিভিন্নভাবে মাকে প্রয়োজন পড়বে, বিভিন্নভাবে। তো প্রতিটা জায়গায় দেখা যায় যে বাচ্চারা একটা জায়গায় নিশ্চিত থাকে যে আমার মা সুপার মম এবং আমার মা এটা পারবে। একদম একদম। এবং আমি এটা সাকসেসফুল হব বিকজ আমার বাবার সাপোর্টের পাশাপাশি আমার মা একদম ঝাঁপিয়ে পড়বে। তো এটা কিন্তু বাচ্চারা এখনকার বাচ্চাদের কনসেপ্ট কিন্তু এটা বাচ্চাদের থাকে। এইটা তো সেখানে- সেফটির ভাবনাটাই আছে যে আমি যে কোনো জায়গায় যাই না কেন মা আমাকে তুলে আনবে। হ্যাঁ, একদম একদম। তো এটাই হচ্ছে যে আসলে মাকে সুপার মমই হতে হয়। তো খুব প্রেশার মায়ের প্রতি, কিন্তু মারা হয়তো মা হলে এটার সাথে সাথে বাই ডিফল্ট সুপার মম হওয়ার একটা জার্নি শুরু হয়ে যায়, বাধ্য হয়ে যায়। এবং আমার কাছে বাচ্চা নেই, আমি আমার বোনের বাচ্চাদেরকে টেক কেয়ার করি, তো ওরা দেখা যায় যে হ্যাঁ আচ্ছা, ওরা আমি ছবি সেই দেখি মাঝে হ্যাঁ মাঝে। সেই সেফটি ফিলিংটা তারা ওভাবে আমার সাথে বন্ডিং করে নেয়। তেমনি একটু আপুর কাছে আসার আগে সারথীর কাছে আসি, তার কাছে এসে জানতে চাই মা কি সুপার মম? মা যদি না থাকতো তাহলে তো আমি ওই স্বপ্নই দেখতে পারতাম না যে স্বপ্নটা আমি দেখছি এখন, মানে আমি যেটা আর কি করছি। তো মা যদি আমাকে পুশ না করতো, মা যদি আমাকে ব্যাকআপ না দিত, আমার আসলেই এই পর্যন্ত আসাটা পসিবল হতো না। আমি মনে করি এটাই। একদমই। এবার মায়ের কাছেই আসতে চাই, রীতা আপুর কাছেই শুনতে চাই যে এই মানসিক শক্তিটা একটা মায়ের ভিতর আসলে কোথা থেকে আসে সেটা জানতে চাই। এইটা আসলে প্রতিটা মাই স্বপ্ন দেখে তার সন্তান বড় কিছু একটা হবে, তার সন্তান এটা করবে, তার সন্তান সেটা করবে। আমরাও যেমন যখন ছোট ছিলাম আমাদের মারাও দেখেছে, হয়তোবা তারা এতটা চিন্তা করেনি যে মানে আমরা তো আমাদের মানে স্বপ্ন থাকে কিন্তু বাস্তবায়ন করতে সক্ষম হয়নি। বাট আমি যেটা করতে পারিনি আমার মেয়ে সেটা করতে পারবে, এটা হলো ওর জন্মের পর থেকে এটা মাথার মধ্যে কাজ করতো যে আমার মেয়েটা করবে, হয়ে গেছে। এবং শুধু আমার ফ্যামিলি কিন্তু অনেক বড় ফ্যামিলি, শুধু আমার সংসার বিষয়টা তা না। আমি, আমার মা বাবা, আমার ভাইয়ের বউ বা তার বাচ্চা, আমার বোনের বাচ্চা, সবাই মিলে আমরা একটা বড় ফ্যামিলি, প্রায় 10-12 জনের। এবং আমার বাসায় রীতিমতো 4টা বাচ্চা, 4টাই কিন্তু মা ডাকে। বাহ। এবং 4টার আবদারই ওই রকম করে মিটাতে হয়, কে কি হবে না হবে তারা এখন থেকেই প্ল্যান নেই। যেমন আমার ছোট বাচ্চাটা, ও খুব মেকআপ করতে পছন্দ করে, ও নাচ করে, ও গান করে, ও স্কলাস্টিকাতে পড়ে। পড়াশোনার পাশাপাশি আমি বলে দিচ্ছি তোমার যেটা ভালো লাগে তুমি এখন থেকে সিলেক্ট করবা, তুমি কোথায় যাবে, তোমার স্বপ্নটা এখন থেকে তুমি তৈরি করে নাও। তো ওকেও সেভাবে বলছিলাম, হয়ে গেল। বাহ, চমৎকার।
আমি একটু আপুর বেড়ে ওঠার ব্যাপারটাও জানতে চাই। ছোটবেলায় কোথায় বেড়ে উঠেছেন, তারপরে আমি ছোটবেলাতে মফস্বলে বরিশালে বড় হয়েছি। আমি বরিশাল থেকে এসএসসি করে আমি ইডেনে এসেছি, ঢাকাতে চলে এসেছি। তো ছোটবেলা থেকে মফস্বলে থাকলে একটা মেয়ের মধ্যে যেগুলি, যেমন আমার নাচ গান ওখান থেকেই শুরু। এবং আমি ইডেনে যখন পড়ি, ইডেন থেকে আমি এসএসসি এবং মাস্টার্স করেছি। পরে আমি এলএলবি করেছি আপনার বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে। তো এভাবেই চলে আসছে। আর ওরা তো সবাই ঢাকাতেই বড়। মূলত বরিশাল আমার নানা বাড়ি। আমি নানির কাছেই বড় হয়েছি। আম্মা থাকতো ঢাকাতে, আম্মা আবার ঢাকা পদ্মাতে গিয়ে কাজ করতো। এই সুবাদে আমার আবার এসএসসির পরে ঢাকায় আসা। আচ্ছা, তারপরেও তো একটা লম্বা সময় লম্বা এখন আপনি সময়, হ্যাঁ। ঢাকাতেই আছেন। এবং সারথীর কাছে একটু শুনতে চাই যে এখন তো ওখানেও ঈদ হয়ে যায় মাঝে মাঝে, তাই তো? হ্যাঁ, তো সেইখান থেকে এখন জানতে চাই যে ওখানে শপিং করতে কেমন লাগে আর এখানে শপিং করতে কেমন লাগে। এখানে শপিংটা যেমন, ওখানে তো মূলত এটা খ্রিস্টান ধর্মাবলম্বীদের দেশ। আমরা তো আমাদের দেশে যেরকম বেশিরভাগ মুসলিম, তো এখানে যেরকম আমেজটা থাকে অফকোর্স এখানে ওরকম আমেজ থাকে না, কিন্তু অনেক অর্গানাইজড আমাদের দেশের চেয়ে অফকোর্স। আর আমাদের দেশে সব কিছু, এখানে মা আছে, ফ্যামিলি আছে, আমার ছোট বোন আছে, আমার ফ্রেন্ডসরা আছে, আমি তাদের নিয়ে শপিংয়ে যেতে পারি। ওখানে ওরকম মানে ফ্রেন্ডস আছে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস অনেকটা। দেখা যায় যে ঈদটা আসলে আপনার কাছে যেমন, ওদের কাছে ঈদের ফিলিংটা হয়তো সিমিলার নাই হতে পারে না। ওদের আরো আগ্রহ থাকে বাংলাদেশি খাবারের প্রতি। ওরা এটাতে অনেক ইন্টারেস্ট ফিল করে, কারণ আমাদের খাবারগুলো যেরকম অনেক আমরা মশলা ইউজ করি, ওরা ইউজুয়ালি এরকম ইউজ করে না, যার কারণে ওটা ওদের অনেক ভালো লাগে। তো ওরা খুঁজে খুঁজে বাঙালি রেস্টুরেন্টে যায়, তখন আমাকে বলে যে আচ্ছা আমি কোনটা খাবো, এরকম আর কি। ড্রেসের প্রতি ওরকম আসলে ওদের আগ্রহ নেই বললেই চলে। ওরা আমাদের মতো আসলে বাঙালিদের মতো ফ্যান্সি আসলে মনে হয় না পৃথিবীতে কোথাও আছে কেউ। সাদামাটা জামা কাপড় পরতেই পছন্দ করে, ওরা অত খেয়াল করে না যে ওরা কি পরছে বা আশয় বিষয়। যেরকমটা আমরা কোথায় কিভাবে বের হচ্ছি, গ্রোসারিসে গেলে একরকম ড্রেস, মার্কেটে গেলে একরকম ড্রেস, ওদের ওরকম না, ওরা সব জায়গায় একই ড্রেস পরেই চলে যায়। বাহ, চমৎকার। তো এই বিষয়টা আমি এনজয় করি। আমাদের বাঙালিদের যেমন আমরা আসলে খুবই কালচারাল এবং খুবই সবসময় জাঁকজমকপূর্ণ একটা ব্যাপার আছে আমাদের মধ্যে। সেই বিষয়ে আসবো, তবে একটা বিরতির সময় হয়ে গেছে। বিরতিটা নিয়ে আবারও গল্পে ফেরত আসবো, আপনারাও চলে আসবেন। নিয়ে নিচ্ছি বিরতি। সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের জুমের আইডি এবং পাসওয়ার্ড দেখে আপনারা যারা আছেন আমাদেরকে টেলিভিশনে দেখছেন সরাসরি সম্প্রচারিত হতে। এটা ছাড়াও আমরা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আছি, ফেসবুক লাইফস্টাইল এবং নেক্সাস লাইফস্টাইল এবং নেক্সাস টেলিভিশন, এই দুটো পেজে আছি। এবং আমাদের সাথে এই যে এখানে অনেক মানুষ চলে এসেছে আমাদের জুমে, ওদিকে দেখতেই পাচ্ছি যে হাসিনা আপু কোলের ভেতর যাকে নিয়ে এসেছে সে আমার সব মনোযোগ এখন নিয়ে যাবে। এটা একটা সমস্যা হয়ে গেছে, কারণ আমি আর অন্য কোনো দিকে তাকাতে পারবো না। ওপাশে নাহিদ আর নেলি আপু আছেন। এদিকে আমি যেহেতু স্ক্রিনটা সোজা নেই, আমি বুঝতে পারছি না ওদিকে দেখতে পাচ্ছি না, বাট যিনি ক্যামেরা লম্বা করে রেখেছেন তাকে একটু ডিরেকশন দিয়ে দিই। এভাবে যদি ক্যামেরা থাকে, আপনার অটো রোটেশন মোডটা অন করে ক্যামেরাটাকে এভাবে রাখবেন, আড়াআড়ি করে রাখবেন, তাহলে আমি আপনার নামটাও ঠিকঠাক দেখতে পাবো। আপনি যেহেতু ওদিকে নামও লিখে দেননি, আপনার সাথে একটু মাইক অন করলে কথাও বলতে পারি। আচ্ছা, ঠিক আছে। এবং সাথে পরমা আপু যুক্ত হয়ে গেছেন। পরমা আপু আসলেও দেখা যায় যে আপুর সাথে কথা বলতে বলতে নেটওয়ার্কটা অসুবিধা করে, তো পরমা আপু একটু মাইক অন করলে একটু পরে কথা বলবেন। হাসিনা আপুকে দিয়ে শুরু করি, দেখি ছোট মানুষটা কিছু বলতে পারে কিনা, তিনি কি লেডিস ক্লাবে ইলিগাল এন্ট্রি নিয়েছে কিনা সেটাও জানতে হবে। হাসিনা আপু, কি অবস্থা, কেমন আছেন? কেনাকাটার ধুম কেমন চলছে? এই যে দেখছো এতক্ষণ ভালো মানুষরা কি করতেছে এখন, চিল্লাচ্ছে। এটা কি মেয়ের বাচ্চা না? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে, অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? খুবই ভালো আছে আপু। এবং আজকের বিষয়টা হচ্ছে কি, কেনাকাটার ধুম। জি, আজকের বিষয়টা তো হচ্ছে কেনাকাটার ধুম। কেনাকাটার ধুমটা ছিল আসলে সবচেয়ে আনন্দের ছোটবেলায়, যখন স্কুলে পড়ি তখন কাটা ছিল সবচেয়ে বেস্ট। মানে সারা বছরের অপেক্ষা যে
আব্বা হচ্ছে বেতন পাবে, বেতন পাওয়ার পর সবাইকে জামা কিনে দিবে, বুঝছো, ওই অপেক্ষায় থাকতাম। আর বেশিরভাগই হচ্ছে যতটুকু মনে পড়ে আর কি, আমার বাড়ির মধ্যে আমাকে নিয়ে আব্বা যাইতো জামা কাপড় কিনতে, কারণ আমার পছন্দটা নাকি মোটামুটি ভালোই ছিল। তো ওদের এরকম একটা ইয়ে ছিল এবং সবারটা আমি ভালোই পছন্দ করি আনতাম তখন থেকেই। বাহ। তো ওইটার যে একটা আনন্দ ভালো লাগে, আর ওইটা হচ্ছে মনে করো যে ঈদের যে জামাটা ওইটা তো বাস করে তখন তো আর স্টিচ ছিল না, তখন হচ্ছে আয়রন করা যেত না, ওইটা আমরা বাস করে যেইভাবে আনতাম ওইভাবেই প্যাকেটটা লুকায় রেখে দিতাম কন্টিনিউ একদম, আমার মনে হয় 9-10 পর্যন্ত লুকায় রাখতাম, ওইটা কাউকে দেখতে দিতাম না, ঈদের দিন দেখবে সরাসরি, কারণ আগে দেখলে এটা পুরান হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। আর যেটা ওই সময়টা তার কখনো মানে ওইভাবে আসলে ওই ফিলিংটা এখনো মনে হয়, কিন্তু ওইভাবে আর পাওয়া যাবে না। তবে এখনকার আনন্দটা আবার অন্যরকম, কিন্তু এটাও অনেক ভালো লাগার। ঈদ মানেই আসলে নতুন জামা কেনাকাটার ধুম, এটা স্বাভাবিক, অন্যরকম একটা ভালো লাগা। তো একদমই গতকালকে একদমই আসছি তাই। তো মোটামুটি হ্যাঁ, শেষ করলাম এই ঈদেরও কেনাকাটা। হয়ে গেছে না? তাহলে খুবই ভালো। এবার সবাই আমার থেকে এগিয়ে আছে। আমি দেখা যাবে চাঁদ রাতে যদি কেনাকাটা করতে পারি তো করলাম, এরকম একটা ব্যাপার। নাহিদা নেলি আপুর কাছে আসি। তার কাছে এসেও শুনি যে আপু ঈদের কেনাকাটা কি হয়ে গেল নাকি বাকি আছে কিছু? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে। আপা হ্যাঁ, কিছু কিছু হয়ে গেছে কেনাকাটা, আর কিছু বাকি আছে, সবগুলো এখনো হয়নি, চাঁদ রাত অল্প পর্যন্ত কিছু বাকি সবগুলো কি আছে। হয়? সবগুলো হতে চাঁদ রাত লাগে। আমার কাছে মনে হ্যাঁ হয় ওই হ্যাঁ লাস্ট হয়। মোমেন্ট শপিংটা করতেই হবে। কেনাকাটা করতে হবে। হ্যাঁ, মেয়েদেরকে নিয়ে বের হতে হয় প্রায় সময়ই, কিছু এখনো বাকি আছে, ওগুলো শেষ করতে হবে। পরমা আপু, আমাদের সাথে একটু কথা বলেন। আপনার সাথে কথা বলতে গিয়ে দেখি আপনি এই আছেন এই নেই। আপু কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। অহনা, তুমি কেমন আছো? ভালো আছো? আমি ভীষণ তোমাকে ভালো তোমাকে আছি। আমি অনেক মিস করি, অনেক মিস করি, আমিও আপনাকে মিস অনেক করি মিস করি। এখন আমি, হ্যাঁ, আমি একটু প্রসঙ্গ ছেড়ে কথা বলবো, জি জি বলেন কারণ প্লিজ। আমি এখানে সবার চেয়ে বয়সে বড়। আমি কি পারি কথা বলতে? অবশ্যই অবশ্যই আপনি আমি বলতে চাই, হ্যাঁ, আমি বলতে চাই আমার কেনাকাটার বেশি একটা প্রয়োজন মনে হয় না, করা লাগে না, কিন্তু আমি একজন মানুষের জন্য কেনাকাটা করি যে আমাকে সব সময় সাহায্য করতো। আমারও বয়স হয়ে গেছে, তারও বয়স হয়ে গেছে, সেই মানুষটা আমাকে সব সময় ঘরের সমস্ত কাজে সাহায্য করতো। এখন সে বিছানায় পড়ে আছে, আমি তার জন্য যা কেনাকাটা করব তার চেয়ে বেশি তাকে দেওয়ার জন্য আমি প্রস্তুত থাকি সব সময়। সেই মহিলা অত্যন্ত অসুস্থ এবং অত্যন্ত মানে মৃত্যু মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে আর কি। তো আমি যেখানে যাইতে চাই, কেনাকাটার আমার বোধ হয় খুব একটা এই বয়সে আর দরকার নেই। গিফট তো আসছেই, আমার বিভিন্ন দিক থেকে আসতেছি, আমার আর কেনাকাটার কোনো প্রয়োজন নেই। তুমি ভালো থেকো, সবাই ভালো থেকো, আমি এই কামনাই করি পরমা আপু, তোমাদের আপনি জন্য। ভীষণ মিষ্টি এবং এই যে আপনি একটা কথা বললেন এটার জন্য আপনার জন্য আমার ভালোবাসা আরো বেড়ে গেল যে আপনি কোনো একটা মানুষের জন্য এতখানি মন দিয়ে অনুভব করেন। অনেক চমৎকার লাগলো। এবং আরেকজন বন্ধু যিনি কিনা মাইক অন করে দেবেন আমাকে এবং সাথে ওনার নামটা একটু জানাবেন আমাকে। আচ্ছা, আমি ডক্টর জাহাফরুজ নিশাত বলছি। শোনা যাচ্ছে কি আমাকে? নিশাত আপু শুনতে পাচ্ছি, জি। কোথা থেকে যুক্ত হয়েছে? যেটা হচ্ছে যে, আমি ডেন্টাল সার্জন। তো আসলে আপনাদের যখন নেক্সাস লেডিস ক্লাব শুরু হয় তখন থেকেই আমি মোটামুটি আপনাদের ভক্ত, কিন্তু যেই সময়টা আসলে আপনাদের লাইভ হয় ওই সময়টা আমার রুগী দেখার পিক টাইম। সো পেশেন্ট বাদ দিয়ে তো আর জয়েন করা যাবে না। তো আমার আসলে বহুদিনের ইচ্ছা জয়েন করার, তো এখন কি সময় হলো আসলে আমি ঢাকাতেই সেটেল, লাস্ট 33+, পড়াশোনা, প্র্যাকটিস, সংসার। বাট এই সময়টা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে আছে। আমি হয়তো আগামী 2-4-6 মাসের মধ্যে আমেরিকা সেটেল হয়ে যাব। আমার শ্বশুর বাড়ি, হাজব্যান্ড তারা প্রায় 51 ইয়ার্স ধরে ওখানে সেটেল। তো এই আচ্ছা। মুহূর্তে হচ্ছে আমার মায়ের বয়স 79 চলছে, উনি কুমিল্লায় সেটেল। আম্মা স্ট্রোকও করেছেন 6 মাস আগে। তো অ্যাজ এ ডটার আমি একমাত্র মেয়ে, 2টা ভাই আছে। তো আমি চিন্তা করলাম যে চলে যাওয়ার আগে আম্মাকে একটু সময় দেওয়া দরকার। তো এখন যদিও আমি ঢাকায় পুরোপুরি চেম্বার ক্লোজ করতে পারিনি, বাট এই তো 12 দিন থেকে পরশু আসলাম। তো এখন একটু চেষ্টা করি কুমিল্লায় থাকার। তো কুমিল্লায় থাকলে যেটা হয় যে আসলে একটু রিল্যাক্স থাকি। আর এই মুহূর্তে আছি আমার ছোটকালের বেস্ট ফ্রেন্ড, ও আসবে একটু পরে, ইফাতুল মাহাজেবিন দিবা।
আমরা একেবারে ক্লাস 6 থেকে পড়াশোনা, সে একটা কলেজের টিচার, ইউনিভার্সিটিতে পড়েছে সোশিওলজিতে। এই মুহূর্তে আজকে ওর বাসায় আমার ইনভাইটেশন ছিল। বাহ। তো আপনাদের লেডিস ক্লাব সম্ভবত আগে প্রতিদিনই হতো, তাই না? এখন মনে হয় সপ্তাহে শুক্র শনি হয়, তাই না? জি জি জি। আমি 2 দিনই, আমি আসলে 2026 শুরু থেকে কুমিল্লায় থাকার চেষ্টা করছি। তো আমি 2 দিনই জয়েন করার চেষ্টা করেছি, বাট আমি জানতাম না যে আপনাদের শুক্র শনিতে হয়। তো আমরা 2 দিন, হ্যাঁ আমরা 2 দিনই জয়েন করার চেষ্টা করেছি, বাট পারিনি। লাকিলি পেলাম। এ হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড ইফাতুল মাহাজাবিন দীপা, সে একটা কলেজের টিচার। আর আমরা মাঝে যে আমাদের জীবনে 40-45 বছর সময় চলে গেছে আমাদের মনে হয় না। আমরা এখনো মনে হয় সেই শৈশবেই আছি। ওর হাজবেন্ড চায়না থাকে বিজনেসের পারপাস, ওর একটাই মাত্র ছেলে আমেরিকা, আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থায় আছে। ও একাই থাকতে হয়। তা আপু আমি আসলে চমৎকার। মার বাসায় যখন থাকি ও বলে চলে আয়। তো আমরা খুবই এনজয় করছি, আপনাদেরকে পেয়েও খুব ভালো অনেক লাগছে। অনেক আসসালামু ধন্যবাদ আলাইকুম আপু, আপা। অনেক ধন্যবাদ। দিবা আপুকেও স্বাগত। দিবা আপু, জি জি। দিবা দীপাপুকে বেশি বলেছি যে তোর হাজবেন্ড চায়নায় বিজনেস ব্যস্ত থাকে, হ্যাঁ। তোর ছেলে আমেরিকায় ব্যস্ত, এত ভালো আছে, আলহামদুলিল্লাহ। ও কিন্তু খুব ভালো অল্প বয়সে বিয়ে হয়েছে। আপনাদের হাসিনা আপাকে আমি মাঝে মাঝেই দেখি, ওই যে যখন আবার ইউটিউবে প্রোগ্রামগুলি দেখি, হাসিনা আপাকে আমার খুব ভালো লাগে। অল্প বয়সে বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চার মা হয়েছে, আজকে দেখলাম নাতি না নাতনি নিয়ে এসছে। জি। তো আমার কাছে মনে হয় একটা আইডল। কিন্তু অল্প বয়সে অনার্স ফার্স্ট ইয়ারে বিয়ে হয়েছে, সেকেন্ড ইয়ারে মা হয়েছে। সে ছেলে আহসানুল থেকে ত্রিপুরীতে পাশ করে ফুল স্কলারশিপে আমেরিকা থেকে মাস্টার্স করে এখন অ্যামাজনে বিশাল জবে আছে। তো আমার এই ফ্রেন্ড কিন্তু খুব ভালো মা। তো আমি বাহ। সবসময় ওকে বলি, ও যেহেতু কলেজে টিচিং করছে, বিকালটা অফশোর থাকে, আর আমাদের তো ডাক্তারদের লাইফ বুঝিনি, 24 ঘন্টাই বিজি। তো ওকে আমি সবসময় বলতাম তুই জয়েন কর, তোর ভালো লাগবে, তোর ভালো লাগবে, ভালো লাগবে। তো সো অবশ্যই ওকেও জয়েন করানোর আসবেন। উদ্দেশ্য, আমার উদ্দেশ্য, হ্যাঁ আমি আমেরিকা চলে গেলে তো বাঙালি পাবো না, কথা বলে লোক পাবো না। ইনশাআল্লাহ আপনাদের সাথে শুক্র শনিবার জয়েন করে বাংলা অবশ্যই কথা জয়েন বলার সব করবেন। খায়েশ মিটিয়ে নিব আর কি। এই দুইজনকে আমি মনে রেখে দিলাম এবং এই দুইজনকেই আমি চাইবো যে আপনারা আসবেন এবং আমি অপেক্ষা করে থাকবো এখন থেকে। শুক্র শনিবার আপনাদের দুজনকে খুঁজবো আমরা। অনেক ধন্যবাদ আপু, অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। এবার যদি একটু স্টুডিওতে ফেরত আসি, রীতা আপুকে দিয়ে শুরু করি। যেমন কেনাকাটার আনন্দের কথাটা যে বললো আপু, একজন বললেন যে আগে ছোটবেলায় যে আনন্দ ছিল সেই আনন্দ বড় হতে হতে, দায়িত্ব বাড়তে বাড়তে এবং নিজের ডেজিগনেশন চেঞ্জ হতে হতে অনেকটাই নাকি ফিকে হয়ে যায়। এই ট্রানজিশনটা আপনার কাছে কেমন? না, এটা হলো মানে বাস্তবতা। কারণ একটা সময় ছোটদের যে আনন্দটা থাকে, যেমন একটা জামা বা একটা মানে গিফট পাওয়ার জন্য তার সেই যে আকুতিটা থাকে, আমরা বড় হতে হতে একটু ফিকে হয়ে যাই। এবং আপনাদের চিন্তা থাকে যে ওদেরকে কিভাবে খুশি করব, ওরা কিভাবে আনন্দ পাবে, ওদেরকে কতটুকু দিলে তারা আনন্দ পাবে। এখন বাচ্চাদের আনন্দই আমাদের আনন্দ। আমার সময়ের একটা প্রয়োজন থাকে। হ্যাঁ হ্যাঁ সময় সময় চেঞ্জ হয়, চাহিদা চেঞ্জ হয়, এটা একটা বিষয়। হ্যাঁ, যেমন আগে যেমনটা হতো যে ছোট সময়ে আমরা যেমন ঈদের কাপড়টা কবে কেনা হবে সেটা নিয়ে সবসময় একটা উদ্বিগ্নতা কাজ করতো। ওর সাথে দেখা যায় যে ওই এক্সাইটমেন্টটা ঈদের দিন সকাল পর্যন্ত ভীষণভাবে ভীষণ থাকে, থাকতো। হ্যাঁ, ভীষণ কিন্তু ভাবে। আস্তে আস্তে বড় হয়ে এখন এমন একটা সময় এসেছে যে বাড়ির ছোট মানুষগুলোকে কিনে দিয়ে ওদের যে ওদের আনন্দটা আনন্দটা দেখা আমাদের হয়। ভাগ করে নেয় আর কি। বিনোদনের মাধ্যম কম ছিল, কেনাকাটার প্রচলন কম ছিল। তখন বছরে একবার দুবার যে কেনাকাটা হতো সেটা ভীষণ অন্যরকম লাগতো। আমি এটাই বাসায় আমার বোনের excited বাচ্চাদেরকে থাকতাম সবসময় আমরা, বলি যে তোমরা প্রতিদিনই নতুন কিছু হ্যাঁ, চাও, প্রতিদিনই তোমাদের নতুন খেলনা ওদের লাগে, আলাদা করে কিন্তু ঈদ আমরা অপেক্ষা করতাম কবে কবে আসবে। আমাদের জন্মদিন আসবে, কবে ঈদ আসবে। কবে এবং পয়লা কোরবানির বৈশাখ ঈদে আসবে, কোনো হ্যাঁ। কেনাকাটা হয় না, কারণ কারণ কোরবানির ঈদে গরু ট্যাগ জবাই হয় দেয়া এবং গরু কোরবানি দেওয়া হয়। হ্যাঁ, তো সেটাই। এইটা আমাদের সিস্টেম ছিল এবং এই আমাদের দুবার জামা কেনা হতো, জন্মদিনে আর রোজার সেটা ঈদে। আনন্দ একদম আলাদা ছিল। মানে বছর শেষে নতুন জামা, সেটা একটা হোক দুটা হোক, আবার উপহারও আসতো। তো ওটার বিষয়টা আসলে এখনের সময়ের সাথে ওটা মিলবে না। হ্যাঁ, ওটা যখন আসলে যখন যেমন হ্যাঁ, যেখানে ওই যে সময়ের সেটাই। সাথে সময় পরিবর্তন হয়, চাহিদাও পরিবর্তন হয়। একেবারে। আরো শুনবো অবশ্যই, কেনাকাটা নিয়ে শুনবো, জীবন নিয়ে শুনবো, ঈদ নিয়ে শুনবো, আসলে সবকিছুই উপলব্ধি জীবনের। সেই সবকিছু নিয়ে আলাপ হবে, আড্ডা হবে। আপনারা থাকুন সাথে, নিয়ে নিচ্ছে একটা বিরতি।
ফিরে আসলাম বিরতির পরে। সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়, এবং আমাদের জুমের আইডির মাধ্যমে অনেক বন্ধুরাই যুক্ত হতে পারছেন, এখনো অনেকে যুক্ত হচ্ছেন। সাথে আমরা যেহেতু নেক্সাস টেলিভিশন এবং নেক্সাস লাইফস্টাইল এই দুটো পেজে আছি, দুটোতেই আমাদের লাইভ যাচ্ছে। সেখানকার কমেন্ট বক্সে নারী পুরুষ নির্বিশেষে আপনারা কমেন্ট করতে পারেন, সেখান থেকেও কমেন্ট পড়বো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স। আর আমাদের এই আয়োজন সরাসরি সম্প্রচারিত হচ্ছে আপনার বাড়ির টেলিভিশনে একেবারে। এবং সারথীর কাছেই আসতে চাই, জানতে চাই যে ট্র্যাডিশনাল ওয়েস্টার্ন কোন ধরনের কাপড়ের প্রতি ভালোবাসা বেশি? আমি জানি পড়া হয় হয়তো সব কিছুই, কারণ দুটো কালচারই মেনটেন করা হয়, কিন্তু ভালোবাসা বা আবেগ কোন ধরনের কাপড়ের সাথে বেশি আছে? ইট রিয়েলি ডিপেন্ডস, লাইক আমি কখন কোন পরিস্থিতিতে আছি ওটার উপর। কিন্তু শাড়ি পরতে সবসময় ভালো লাগে, যদিও আমি পরতে পারি না, মা পরিয়ে দেয় আর কি। কিন্তু হ্যাঁ, শাড়ি পরতে ভালো লাগে, অকেশনালি পরা হয়, এটা ভালোই লাগে। কিন্তু বাইরের দেশে থাকার সময় হ্যাঁ ওয়েস্টার্ন পরা হয়, আর দেশে অবশ্যই দেশের কালচার মেনটেন করে যতটুকু পরা দরকার ততটুকুই পরা হয়, এই তো। ওকে, তো এটা আসলে বেশ চমৎকার যে আমরা কিন্তু অনেক অ্যাডাপ্টেবিলিটি আছে আমার মনে হয়। আবার বাঙালিরা অনেক জায়গায় গিয়ে অনেক দেশে গিয়ে অ্যাডজাস্ট হয়ে যেতে পারি আমরা, এটা খুব চমৎকার। যে কোনো জায়গায় গেলেই আমরা কেমন যেন খাপ খাইয়ে যাই, এবং বাঙালিরা কোথায় নেই, সবখানে তারা অ্যাডপ্ট করতে না পারলে ইউজুয়ালি ওইখানে সার্ভাইভ করা অনেক টাফ হয়ে যায়। সেটাই যদি জানতে চাই যে দেশ ছেড়ে যখন অন্য দেশে পাড়ি দেওয়া হলো, সব থেকে বড় চ্যালেঞ্জের জায়গাগুলো কি ছিল, এবং অ্যাডজাস্টমেন্টে কোন জিনিসটা মেইন ফ্যাক্টর ছিল? ওকে, দ্যাটস আ গুড কোয়েশ্চেন। আসলে ওইখানে যাওয়ার পর ইউজুয়ালি সবাই বলে যে থাকাটা অনেক ইস্যুস হয়। হ্যাঁ, কাইন্ড অফ, বাট এর চেয়েও বেশি খাবার জিনিসটা আসলে অনেক বেশি সমস্যা। কারণ আমরা যেভাবে খাবার খেয়ে বড় হয়েছি ছোটকাল থেকে, ওইখানের খাবারটা কিন্তু আসলে ওরকম না। বলতে গেলে আমেরিকার ফ্রাইজে ওরা লবণও দেয় না, এরকম। তো আমরা তো সচরাচর এরকম খাওয়া খেয়ে অভ্যস্ত না। আর আমরা যেরকম ভাত খাই, আমার তো এরকম মনে হয় যে ভাত না খেলে আমার মনে হয় আমি কিছুই খাই নাই। তো ওদের দেশে তো ওই জিনিসটা আর কি, ওরা ভাত খায় না, ওরা বার্গার খায়, মানে ওদের মিল ওইটা। তো এই দিক থেকে ফার্স্ট অনেক সমস্যা হয়েছিল, পরে মানে অ্যাডজাস্ট করে নিয়েছি, মানে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে। এমন কি হয়েছে না যে নিজের চালটা কিনে এনে ঘরেই খাবার বানিয়ে এখন ওভাবে নিজের কমফর্ট ফুড বানিয়ে নেওয়া হয়? হ্যাঁ, এটাই করি, বিকজ আমার স্কুলের অ্যাকোমোডেশন নাই, ওদের কোনো ডরমেটরি নাই, সো আমার আলাদা অ্যাপার্টমেন্ট নিয়েই থাকতে হয়, এবং ওখানেই আমার একটা নিজের সব কিছু আছে ওইখানে, থালা বাসন এভরিথিং। আমি ওইখানেই রান্না করি, ওখানেই খাই। হ্যাঁ, ওই যাওয়ার আগে কি রান্না জানতেন, এবং নাকি গিয়ে শিখেছেন? এটা রান্না এমন না যে জানতাম না, আমি ইউটিউব দেখে রান্না করা শিখেছি অনেস্টলি। বাসায় আমার কখনো রান্না করতে হয়নি, আমি অকেশনালি রান্না করতাম। যদি আমার কখনো ইচ্ছা হতো আচ্ছা ঠিক আছে আমি আজকে এটা আম্মু আব্বুর জন্য রান্না করব, তাহলে আমি এভাবে রান্না করতাম, বাট ওইরকম স্পেসিফিকভাবে কখনো কোনো রান্না করা হয়নি। কিন্তু বিদেশে যাওয়ার পর আমার জন্যই আমার রান্না করতে হয়েছে। তো হ্যাঁ, রান্না শিখেছি ইউটিউব দেখে। আম্মুকে ভিডিও কল দিতাম, বলতাম যে আজকে এটা রান্না করব, কিভাবে করব বলো, আম্মু বলে দিত, আমি রান্না করতে থাকতাম ভিডিও। হ্যাঁ, আমিও রান্না করতে গিয়ে এটা খেয়াল করলাম যে যত ইউটিউব দেখি না কেন আম্মুকে মনে হয় একটা কল দিতেই হয়, এবং আম্মু যদি না বলে দেয় তাহলে রান্নাটা ভালো হয় না। এটা ও যেটা করছে, প্রথম সারা রাত তো আমি বসে থাকতাম, যে সে ফ্লাই করে আসলো, ঘুমাতে পারতাম না আমি। কারণ হতো কি, হঠাৎ করে একটা ফেসবুকে স্ট্যাটাস লিখলাম সুবহানাল্লাহ বেঁচে গেলাম। তো এইরকম স্ট্যাটাস দেখলে তো স্বাভাবিকভাবেই একটা মা, আমি ফোনের পর ফোন দিতে, ও তো আবার ফোন মানে বন্ধ থাকতো, স্বাভাবিকভাবে ফ্লাইটে উঠলে তো আর ফোনটা ডিসকানেক্ট হয়ে যায় অটোমেটিক, নেটওয়ার্ক থাকে না। আমি যতক্ষণ পর্যন্ত বাসায় না ফিরতো আমি ফোন হাতে নিয়ে বসে থাকতাম, যে সে কখন ফিরবে, কখন শুনবো যে সে সুস্থ আছে। এটা একটা কাজ করতো খুব। এবং সে আসবে, বাসায় আসবে, রান্না করবে, এবং জিজ্ঞাসা করতো মা ডালটা রান্না করতেছি, এইভাবে কিভাবে করব বলে দিতাম। আমিও সারা রাত জেগে থাকতাম, যখন সে ঘুমাইতে যেত আমি ঘুমাইতে যেতাম। এই জিনিসটা আমার অনেক মানে খারাপই লাগতো যে আম্মু এরকম জেগে আছে, বিকজ ওইখানে যখন মানে দিনের টাইম, এখানে কিন্তু অনেক রাত। হ্যাঁ, প্লাস আপনি আপনার খারাপ লাগার কথাটা চিন্তা করছেন যে মায়ের এই সময়টা, মানে এটা ব্যাড হ্যাবিট হয়ে যাচ্ছিল, যে কিন্তু মায়ের টেনশনের জায়গাটাই আসলে অন্যরকম হবে। টেনশন যেমন আসছে, হ্যাঁ আমি স্যাটিসফাইড যে আমি সুস্থভাবে বাড়িতে ফিরে আসছি,
তো এটুকু ওরা বোঝে না, ওরা আবার বলছে, তুমি কেন ঘুমাচ্ছ না, কেন ঘুমাও না, তোমার মানে এই তুমি কেনর অসুস্থ কোনো হয়ে উত্তর পড়বা। নাই, সেটা আমি আমিও বলি যে, এতদিনে এই বুঝে কেনর উত্তর গেছি। নাই, এটা তুমি যখন মা হবা তখন তুমি বুঝবা কেন আমি ঘুমাচ্ছি না। এটা সেটাই। আমার মাও আমাকে বলতো যে আমি যখন ওদেরকে আমার মায়ের কাছে রেখে যেতাম, আমাকে তো প্রচুর ট্যুর করতে হতো। তো আমি বললাম আম্মা কষ্ট হয় বা এটা হয়, বলে যখন তোরা মা হবি তখন তোরা বুঝবি। ঠিক এইটা এখন আমি ওকে বলি যে যখন তোমরা মা হবা তখন বুঝবা। একদমই। জেনারেশন বাই জেনারেশন হয়ে আসতেছে। হ্যাঁ, এবং জেনারেশন যতই চেঞ্জ চেঞ্জ হোক, হোক, ভালোবাসাটা কিন্তু চেঞ্জ মারা হচ্ছে মাই না। থাকে, হ্যাঁ, মায়ের ভালোবাসা ওই একই রকম এখানে থাকে। চেঞ্জ নাই। এখানে চেঞ্জ নাই। আমিনা আপু তো অনেক অনেক ছোট বাচ্চার মা, তো এই ফিলিংটা জানতে চাই। ওই যে বললাম না, মানে আমি যখন ওদের সঙ্গে থাকি, ওদের যে চোখ নাচানোর স্টাইল, হাঁটার স্টাইল, এবং ছোট ছোট বাচ্চারা কি পরিমাণ অ্যাডভান্সড এখন। ছোট ছোট পা দিয়ে যখন মানে একটু কেমন, মানে আমি বুঝাইতে পারবো না। যেমন আমাকে গুড়ি গুড়ি করে হেঁটে হ্যাঁ, আসে। মানে আমি যেমন অনেক সময় একটু চোখ টোক নাচি, দুষ্টুমি করি, তখন আমাকে কোমরে হাত দিয়ে বলবে, বিগ মিস্টার কি এগুলো করে? তো এই যে চোখ নাচাচ্ছে, হ্যাঁ, তুমি দুষ্টু হয়ে গেছো, আমি এটা বুঝাতে পারবো না। মানে আমার কাছে মনে হয় আমি একটা অন্য জগতে চলে যাই। এই ফিলিংসটা আসলে অন্যরকম। এবং ওদের মধ্যে তো ঈদ নিয়ে অনেক এক্সাইটমেন্ট অনেক, থাকে, তাই অনেক, না? হ্যাঁ। মানে ওরা নিশ্চয়ই জিজ্ঞেস করে, মিস তুমি কি শপিং করেছো কিনা? হ্যাঁ, কি কিনেছো, তোমার বেবি কি কিনেছে? এখন আমার বেবিরা তো আর বেবি নেই। ওরা যখন আমাকে জিজ্ঞেস করে তোমার বেবি কি কিনেছে, বেবির জন্য কি কিনেছো, ওদেরকে যখন এবার ছুটির সময় যখন ওরা সব ঈদ কার্ড নিয়ে গেল, তো আমাকে বলে কি, তোমার ভিজিটিং কার্ড দাও আমাদেরকে, ছোট ছোট বাচ্চারা এসে। তো আমি বললাম ভিজিটিং কার্ড দিয়ে কী করবে? তো যেটা বুঝলাম যে ওদের হয়তো পারিবারিক রাজনৈতিক একটা আবর্ত আছে, যে ওরা ছোট ছোট মুখে ওরা সেটা শুনে আর কি। হ্যাঁ, তো কার্ড নিয়ে বললো আমি এটা দাঁড়িপাল্লায় দিব। আমি খুব মজা পেলাম। তো সাথে সাথে আরেকজন এসে বললো আমাকে একটা কার্ড দাও। তো আমি কার্ড দিয়ে কী করবে? আমি এটা ধানের শীষে দিব। তো আমি এটা খুব মানে মজা পেলাম যে একজন তো বললো যে আমি দাঁড়িপাল্লায় দিব, বুঝলাম সে তার বাবার কাছ থেকে বা মায়ের কাছ থেকে শুনে এটা এসছে, কিন্তু সাথে সাথে আরেকজন সেটা অ্যাডপ্ট করে সে ভাবলো যে আমারও তো একটা দিতে হবে, অন্য আরেকটা রাজনৈতিক দল, আরেকটা রাজনৈতিক ব্যাপার, সেখানে ওটা সেখানেও ধানের তো শীষে। আমারটা দিতে হবে। হ্যাঁ, কিভাবে সে 3 বছরের বাচ্চা, 3.5 বছরের বাচ্চা, কিভাবে সে সেটা ক্যাচ করলো? এটা ভালো, এবং আমার না মানে এটা চমৎকার লাগে। এবং হ্যাঁ। অনেক বছর পর দেশে এমন একটা কালচার তৈরি হয়েছে, ছোট বাচ্চা থেকে যে কোনো বয়সী মানুষরা রাজনীতি নিয়ে কথা বলে এবং স্বাচ্ছন্দ্যে জানছে তারা এই বিষয়টা। ঝুমুর আপুর কাছে আসবো, বাট তার আগে আপনার কাছে একটা বই আছে, সেই বই থেকে কিছু শুনতে চাই। আসলে আমি লেখালেখির সঙ্গে বরাবরই জড়িত। আপনি রেডি করতে করতে আমি ঝুমুর আপুর সাথে কথা বলে আসবো, আপনি নিয়ে আসেন। এবং ঝুমুর আপু, আপনার সাথে একটু কথা বলি, ঈদের কেনাকাটা নিয়ে শুনবো। একটু বলেন আমাকে, কেনাকাটা কদ্দূর? ঝুমুর আপু, আচ্ছা, প্রথমে শুভ সন্ধ্যা সবাইকে। আর আমেন আপুকেও শুভ সন্ধ্যা, নতুন বই বেরিয়েছে আজকে, শুভকামনা রইল। আর রহনা আপু, তোমার নিউ লুক দেখে আমি মানে হতবাক, খুব সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। আর কেনাকাটা কান ভালো আপু নেটওয়ার্কে অসুবিধা হচ্ছে, আপনার কথা কেটে কেটে আসছে। আপনি দয়া করে কেটে আবার যুক্ত হবেন, ঠিক আছে? ঝুমুর আপু, কেটে দিয়ে আরেকবার যুক্ত হন, আপনাকে একদম ঝাপসা দেখা যাচ্ছে, শুনতে পাওয়া যাচ্ছে না। আমিনা আপু, চলেন আপনার কাছে শুনি। আচ্ছা আপু, আমি কবিতা পড়ার আগে একটু বলে নিই। আমি গত বছর আমার একটা বই গেল, তোমাকেই চাই বারবার, কবিতার বই, ওটা আমার একক বই গিয়েছিল। এবার আমার 2টা বই গিয়েছে। এই বইটা হচ্ছে সুপ্রভাত, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রের সঙ্গে আমি একটু প্রবীণ হয়ে ওদের সঙ্গে আবার নতুনভাবে জয়েন করেছি, নবীনদের সঙ্গে একদম। আর এটা হলো জুলাইয়ের আন্দোলনকে কেন্দ্র করে ওই প্রেক্ষাপটে লেখা। আর এই বইটা হচ্ছে কয়েকজন নারী কবি, তাদের নিয়ে সুনন্দা শিরিন আপু উনি এই বইটা সম্পাদনা করেছে। এটা একটা সংকলন কবিতা, এখানেও আমার কিছু কবিতা আছে। আচ্ছা, এখান থেকে একটা শুনি। আজকে আমরা তাহলে যেহেতু আমাদের নারী লেডিস ক্লাব এবং নারী উদ্যোক্তাদের এটাই আমি পড়ছি, এখান থেকে আমি একটা কবিতা পড়ছি আপু। আচ্ছা, জি, কবিতাটার নাম হচ্ছে আমি শুধু আমার। মন খারাপের সময়টুকু থাকুক শুধুই নিজের, বুকের ভেতর যুদ্ধগুলো
থাকুক শুধুই একার। কেউ বা দেয় প্রতিশ্রুতি দুঃখ ভোলাবার, কেউ বা আবার প্রেমিক হয়, গল্প বলে ভালোবাসার। কেউ বা এসে বন্ধু হয়, বিশ্বাস কাড়ে, পাশে থাকার আশ্বাস দেয়, হৃদয় নাড়ে। হঠাৎ যখন কষ্ট এসে সামনে দাঁড়ায়, প্রতিশ্রুতি সব কোথায় যেন হারিয়ে যায়। ভালোবেসে গল্প বলার কেউ থাকে না পাশে আর, অন্তর জ্বালায় পড়ছে এই মন, মুখোশ খসা মানুষ চেনার। অবিশ্বাসের দোলা চলে, হৃদয় মাঝে দ্বিধা জাগে, কাটে কত রজনী বিনিদ্র চোখে, কষ্টগুলো আধারে ঢাকে। বিশ্বাসটুকু আগলে রেখে, দুঃখটুকু বুকে নিয়ে একাই থাকি দাঁড়িয়ে। বাহ, হৃৎপিণ্ডে রক্তক্ষরণ চলছে ভীষণ, আস্থাটুকু হারিয়ে বেলা শেষে চেয়ে দেখি কেউ নেই যে আর, গহীন রাতের যন্ত্রণাতে আমি শুধু আমার। বাহ, মন চমৎকার। খারাপের গল্পগুলো থাকুক শুধুই নিজের, বুকের ভেতর যুদ্ধগুলো থাকুক শুধুই একার। বাহ, চমৎকার। তোমাকেই চাই বারবার থেকে, আমি শুধু আমার এই জার্নিটা বেশ চমৎকার। আরো শুনবো এসে একটা বিরতির পরে। এটাই আমার অবাক লাগে যে দেখতে দেখতে কিভাবে যেন খুব জলদি আমাদের লেডিস ক্লাবের সময়টা একেবারে শেষ প্রান্তে চলে আসে। তারপরেও ওই যে তবু যেতে দিতে হয়, সেই কারণেই যাব আবার আরেকদিন চলে আসার জন্য। তবে আমাদের সাথে ঝুমুর আপু, তখন কথা বলতে পারলাম না। ঝুমুর আপু, এখন নেটওয়ার্কের অবস্থা কি একটু দেখি? আপনি যদিও নড়ছেন না স্ক্রিনে, সো আমার মনে হচ্ছে যে আপনি এখনো নেটওয়ার্কে আটকে আছেন। ঝুমুর আপুকে এই জন্যই বলেছিলাম যে ঝুমুর আপু যাতে কেটে আরেকবার যুক্ত হন। আমি গল্প করতে করতে ঝুমুর আপু একবার কেটে ফেলেন, জুম কানেকশনটা কেটে আরেকবার নতুন করে যুক্ত হন, তখন হয়তো কথা বলার চেষ্টা করতে পারতে পারি। এখন যদি আরেকবার আসি, আমি না আপু এটাই জানতে চাই যে দেখা যায় যে ও নিজের যে ব্যস্ততা সারাদিনের এবং এর সাথে নিজের ক্রিয়েটিভিটির জায়গাটা বাঁচিয়ে রাখা, এটা আসলে আপনাকে কিভাবে মানুষ হিসেবে হেল্প করে, কিংবা সেটা আপনি কিভাবে ব্যালেন্সও করেন? আসলে ক্রিয়েটিভিটি এমন একটা জিনিস, এটা না ভিতরে অদম্য থাকে, এটা থেমে থাকে না। আপনার যত ব্যস্ততা থাকুক, এটা রাত 3টা হলেও আপনার মাথায় আসবে। হ্যাঁ, এবং সেই সময়টা আসলে আমাদের আলাদা করে রাখতে হয় না, তৈরি হয়ে যায়। হ্যাঁ, হাজার ব্যস্ততা, আমি আসলে অনেক ব্যস্ত থাকি। আমার এখন ব্যস্ততাটা এমন পর্যায়ে গেছে, একটু আগে আপাকে বলছিলাম যে আমার মনে হচ্ছে আমার ডিমেনশিয়া হয়ে যাচ্ছে, অনেক কিছু মনে রাখতে পারছি না। কিন্তু কোথায় যেন লেখার সময় আসলে, বা আমি আরও অনেক কিছুই করি, ক্রিয়েটিভ কাজ আমি আর অনেক কিছুই আছে, তো লেখাটা কেমন যেন অনেক সময় দেখি ঘুমের মধ্যেও আমার 2টা লাইন চলে আসে। হ্যাঁ, সেটা হয়তো আলসেমি করে তখন লেখা হয় না, বা হঠাৎ মনে হলে মোবাইলটা কাছেই রাখি, 1-2টা লাইন লিখে রাখি, পরে সেটাকে আবার কভার আপ করি আর কি, শেষ করে নিই। ওই যে বললাম যে মানে ক্রিয়েটিভিটি এমন একটা জায়গা যে আপনার যদি কোনো ইচ্ছা থাকে, সদিচ্ছা, সেই সময় আপনার হবেই। আমরা অনেক সময় বলি না যে ব্যস্ত থাকি, তোমাকে খবর নিতে পারছি না, কমিউনিকেশন করতে পারছি না। আসলে ব্যস্ততা থাকবেই তো জীবনে, কিন্তু আমার ইচ্ছা যদি থাকে, এত ব্যস্ততার মাঝে আমি কমিউনিকেশন করবো সবার সঙ্গে, হয়ে যায়। বাহ, তো চমৎকার। এটাও তেমনি আর কি, যে আপনার একেবারেই তো ইচ্ছাশক্তি। আসলে তাই আমি তাই মনে করি। একদম শেষ মুহূর্তে আছি, এক লাইন করে দুজনের সাথে কথা বলে যাই। রীতা আপুর কাছেও জানতে চাই যে এখন জীবনের অ্যাকমপ্লিশমেন্টের জায়গাটা কি বাকি আছে? এখনো অনেক কিছুই বাকি আছে। মানে আমি আসলে কিছু নারীদের নিয়ে কাজ করি, যেমন ছিন্ন নারীরা যাদেরকে সন্তানরা ফেলে দিয়ে যায়। আপন নিবাস, আপনি নাম শুনেছেন কিনা? ওটা দক্ষিণখানে। ওখানে কিন্তু আমি কন্টিনিউয়াসলি ওদেরকে দেখাশোনা, ওদের মেডিকেল ট্রিটমেন্ট, ওদের খাবার দেয়া, এবং ওদের মানে আমাদের বাড়িতে যে ধরেন মৃত্যুবার্ষিকীগুলির যে খাবারটা হয়, আমি কিন্তু ওদের ওখানে নিয়ে যাই, ওদেরকে সাথে করে খাওয়াই, বা ওদেরকে খাবারটা তুলে দেই। কেউ হাত দিয়ে তুলে খেতে পারে না, তাদের আবার শীতের বস্ত্র দেয়া, এবং এদের বিনোদনের জন্য আমরা মাঝে মাঝে টিভি চ্যানেলের ব্যবস্থা করে দিয়ে এদেরকে ওইটা দেখানো, খেলাধুলার ব্যবস্থা করে দেয়া। এগুলো আবার না মানে এটা আসলে করতে যে আবার সময় লাগবে বাকি, এটা আমার মানে মাথায় ধরে না যে না, আমার এটা আবার দায়িত্ববোধ থেকে আমাকে এটা করতে হবে। এটা যেমন করি, সাথে তো আমার কাজ আছে, আমার মানে কি বলে, আমার এনজিওতে কাজ করি, আমার ওইখানে অনেক দায়িত্ব আছে।
আবার নিজের লিগ্যাল ফার্ম আছে, সেটা তো ওয়ান স্টপ লিগ্যাল জি, সার্ভিস, জি। এখানেও আমাকে সাপোর্ট দিতে হয়। তারপর তো উনি আছেন, তারপর তো ছোটটা- মেয়ে আছেই, যেটা ছোট ফুল একটা টাইম আছে, জব। ছোট একটা আছে যেটা ক্লাস 5 এ পড়ে, হ্যাঁ। ওএস ক্লাস টিকাতে আছে, বাসায় আরো দুটো পিচ্চি আছে, সবাইকে সময় দিতে হয়, চলে বাহ, যায়। একদমই চমৎকার জীবন আলহামদুলিল্লাহ। এবং আসি সারথীর কাছে, তার কাছেও জানতে চাই যে শেষ পর্যায়ে এসে জীবনের স্বপ্ন যদি কোনোটা বাকি থাকে কোনটা আছে সেটা শুনে বিদায় নেব। আমি যদি পাইলট হতে পারি তাহলে আই ডোন্ট থিংক আমার কোনো স্বপ্ন বাকি বাকি থাকবে। থাকবে। এটাই হচ্ছে আমার এইম ইন লাইফ, আই আমার থিংক যে প্যাশন এন্ড এভরিথিং। দ্য প্যাশন শোজ ইন ইউর আইজ, এবং ইনশাল্লাহ আমরা খুব সত্তর আজ ট্রেনি পাইলটের সাথে গল্প করলাম, সামনের দিনে একজন পাইলটকে ডেকে এনে গল্প করব, সেটাই আমরা চাই। এবং তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ আজ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, নেক্সাস টেলিভিশনকেও ধন্যবাদ। অনেক ধন্যবাদ দর্শক যারা আমাদের সাথে ছিলেন, আমাদের বন্ধু হয়ে, তারা সবসময় এই লেডিস ক্লাবকে ভালোবেসে আমাদের পাশে থাকছেন। কেনাকাটার ধুমে অবশ্যই সাবধান থাকবেন, নিজেকে সাবধান রাখবেন, নিজের সাথে যদি কোনো বাচ্চা থাকে তাকেও কেনাকাটায় নিয়ে গিয়ে চোখে চোখে রাখবেন, যাতে যে কোনো রকম আনন্দের সময়টা কষ্টের সময় না হয়ে যায়, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি এখানে।